হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো যাই হোক, আজকে বসে পড়েছি আমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। অনেক দিন ধরে ভেবেছিলাম ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করবো, কিন্তু একটু লেট হয়ে গেল। কারণ শোনা হচ্ছে রাত্রেবেলা ভীষণভাবে জাগায় বাড়ির সবাইকে, তো আমাকেও জাগতে হয়। রাত্রেবেলা কান্নাকাটি করে আর দিনের বেলা ঘুমোই। তো দিনের বেলা ও ঘুমালো, আমাদের তো অনেক কাজ থাকে আর এনার্জি থাকে না একদমই। তো যাই হোক, আজকে একটু সুযোগ পেয়েছি, তো সেই কারণে একটু বসে পড়েছি তোমাদের সাথে ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো প্রথমেই বলে দিই, আমার ওটি হয়েছিল জানুয়ারির 28 তারিখে, আর আমি নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলাম 27 জানুয়ারি। তো তোমাদের সাথে তো আমি যেদিনকে নার্সিংহোমে যাই সেদিনকে আমি শেয়ারই করেছিলাম। আচ্ছা, আমি যে নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম ডক্টর যতন রয়কুমার চৌধুরীর আন্ডারে, তো সেটা হচ্ছে কৃষ্ণনগরের শান্তি নার্সিংহোম। তো ওই নার্সিংহোমের রুলস ছিল একদিন আগে, মানে ওটি হওয়ার একদিন আগে অ্যাডমিট হতে হবে, কারণ ওনারা পেশেন্টকে একদিন অবজারভেশনে রেখে দেয়, মানে বারবার বাচ্চার হার্টবিট চেক করে আর আমাদের প্রেশার চেক করে। তো সেই কারণে একদিন আগে অ্যাডমিট হতে হয়। তো এবার প্রথম থেকে বলি, আমি হচ্ছে গিয়ে মে মাসের 9 তারিখে কনসিভ করি। তো সেই হিসাবে আমাকে ডেট দিয়েছিল ফেব্রুয়ারির 10 থেকে 14 তারিখ। কিন্তু তোমরা সবাই জানো, যারা আগে মা হয়েছো বা মা হতে চলেছো তারা জানো যে হচ্ছে প্রথম সন্তান কখনোই ডেটে একদম হয় না, ডেটের আগে হয়, অন্তত 2-1 সপ্তাহ তো আগে হয়েই যায়। তো সেই কারণে আমি যখন লাস্ট চেক আপে গেছিলাম ওই 20 তারিখ মতন, তখন আমাকে ডক্টর বলেছিল যে আমার বাচ্চা সম্পূর্ণ পুষ্ট হয়ে গেছে, তো আমি কিন্তু এখন ওটি করবো, তোকে কিছুদিনের মধ্যে ওটি করবো, তুই একদিন ডেট দেখে, ভালো ডেট দেখে অ্যাডমিট হয়ে যায়। এবার আমি চেয়েছিলাম যে সরস্বতী পুজোর দিনকে হোক, কারণ ফেব্রুয়ারির 2 তারিখে সরস্বতী পুজো ছিল। তো আমি সেই মতন ডক্টরকে বলি যে আমি ফেব্রুয়ারির 2 তারিখে অ্যাডমিট হতে চাই, কিন্তু ডক্টর বলে যে অনেকটা লেট হয়ে যাবে, তুই যদি নিজের রিস্কে থাকতে পারিস, মানে রাত্রেবেলা যদি কোনোভাবে ব্যথা বেদনা ওঠে বা কিছু হয়, তখন কিন্তু আমি কোনো দায়িত্ব নেব না। আর রাত্রি 10টার পরে আমাদের নার্সিংহোমে কিন্তু অ্যাডমিট হয় না, সেক্ষেত্রে তোকে প্রাথমিক হাসপাতালে অ্যাডমিট হতে হবে। তো আমি বাড়িতে এসে সবার সাথে কথাবার্তা বলি এবং ডিসিশন নিই যে আমি তাহলে কিছুদিন আগেই অ্যাডমিট হয়ে যাব, মানে জানুয়ারি মাসে অ্যাডমিট হয়ে যাব। তো জানুয়ারি মাসে 26 তারিখে অ্যাডমিট হতে চেয়েছিলাম, কারণ ওই দিনকে মানে দিনটা ভালো ছিল, রবিবার বা সোমবার সামথিং এরকম কিছু একটা দিন ছিল। তো সেই কারণে কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে যেহেতু পুলিশে জব করে, সেহেতু 26শে জানুয়ারি ওর প্যারেড থাকে, মানে প্রজাতন্ত্র দিবসের দিনকে ওর কোথাও না কোথাও ডিউটি পড়ে। তো সেই কারণে প্রত্যেক বছর কিন্তু ওর বার্থডে দিনকে, মানে সোনার বার্থডের দিনকে ওর বাবা নাও থাকতে পারে। তো এই কথাটা ভেবে আমি 26 তারিখে অ্যাডমিট হইনি। আমি 26 তারিখের পরে 27 তারিখে অ্যাডমিট হই এবং 28 তারিখে ওটি হওয়ার মানে দিনটা ঠিক করি। তো সেই মতনই আমি অ্যাডমিট হতে যাই 27 তারিখে ওই বেলা 12টা মতন। সেই সময় বাড়ি থেকে বেরোই। যখন বেরিয়েছিলাম সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমে তো চলে যাই নার্সিংহোমে, বাড়ি থেকে আমি আর মা যাই, আর ওখান থেকে অলরেডি আমার হাজব্যান্ড গিয়ে সমস্ত রকম ফর্মালিটি করে নেয়। তো যাওয়ার সাথে সাথে আমাদেরকে অ্যাডমিট করে নেয়। যখন প্রথমে গেলাম তখন ডক্টর একবার আমাকে চেক করে নিল। চেক করে নেওয়ার পর আমাদের মাঝে একটা ইঞ্জেকশন দিল এবং ইঞ্জেকশনের সময়টা লিখে রাখলো। লিখে রেখে আমাকে নিচের তলা থেকে দেখে লিফটে করে ওপরে পাঠিয়ে দিল। ওপরে একদম 3 তলাতে যেখানে আমরা ছিলাম ওই 6 দিন, তো সেই ঘরে আমাদেরকে রেখে দেয়। তো গিয়ে তো দেখি যে আমার মতন আরও অনেক পেশেন্টরা রয়েছে, কিন্তু ওই দিনকে আমি এবং আরেকজন, দুজনা 27 তারিখে অ্যাডমিট হই, আর বাকি যারা ছিল তারা হচ্ছে অলরেডি সবার সিজার হয়ে গেছে। তো সেদিন তো গেলাম, গিয়ে মা আর আমার হাজব্যান্ড ছিল, গিয়ে কিছুক্ষণ বসে সবার সাথে একটু কথাবার্তা বললাম। তখন তো কিছু বুঝতে পারিনি, কিন্তু 1 ঘন্টা পর যখন মা আর হাজব্যান্ড চলে যাবে সেই সময়টাতে ভীষণ খারাপ লাগছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে ওখানে কোনো রকম ফোন ইউজ করা যায় না, মানে আমাদের কাছে কোনো রকম ফোন থাকবে না। ওইখানে 2টো ফোন আছে, কিপ্যাড মোবাইল, যেটা ওই ঘরে সমস্ত পেশেন্টরা ইউজ করবে, মানে ওই 2বার করে সকালে এবং রাত্রে 1বার করে ফোনটা নিয়ে বাড়ির লোককে ফোন করে জানাবে। তো সেই হিসাবে ফোন তো ছিল না, আর আমার হাজব্যান্ড আর মা ছিল, এবং যখন মানে ওরা চলে আসবে ভিজিটিং হওয়ার শেষ, সেই সময় আমার শ্বশুর আর শাশুড়িও গেছিলো আমার সঙ্গে দেখা করতে। তো যাই হোক, সবাই মিলে তো চলে গেল বাড়িতে, আর আমি একাই থেকে গেলাম। তো আমার সাথে যে মেয়েটা অ্যাডমিট হয়েছিল তার সাথে তো সারা রাত গল্পই করলাম বেশিরভাগ সময়, কারণ প্রথমত তো নতুন জায়গা, দ্বিতীয়ত কালকে আমার উঠি হবে সেই একটা চিন্তা ছিল। তো সব মিলিয়ে দুজনে মিলে গল্প টল্প করলাম। আর যাই হোক, আমাদের পরের দিন সকাল হলো এবং সকালবেলা আমাদের চা বিস্কিট দিয়েছিল আর দিয়েছিল রুটি। ভাত দেয়নি, কারণ সেদিনকে আমাদের ওটি হবে সেই কারণে আমাদের ভাত দেয়নি, আমাদের রুটি দিয়েছিল। আর বলেছিল 10টার মধ্যে স্নান করে নিতে, কারণ ওটি হওয়ার পরে আর কয়েকদিন তো স্নান করা যাবে না, তোমরা সবাই জানো। তো সেই কারণে স্নান করে নিতে বলেছিল। তো আমরা খাওয়া দাওয়া করে 10টা নাগাদ তখন স্নান করে নিয়েছিলাম। তারপরে 10:30টার মতন তখন ডক্টর আমাদেরকে দেখবে, কারণ ওটা লাস্ট চেক আপ করে মানে দেখবে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা, আজকে ওটি করা যায় কিনা। তো সেজন্য আমি আর যে মেয়েটা অ্যাডমিট হয়েছিলাম 27 তারিখে, আমরা দুজনে মিলে চলে গেলাম একদম নিচে, আমাদের নিয়ে গেল ডক্টরের কাছে। তো ডক্টর তো প্রথমে আমাকে চেক আপ করলো এবং বললো যে হ্যাঁ তোর আজকেই হবে। তো আবারও একটা ইঞ্জেকশন দিল এবং ইঞ্জেকশন দিয়ে সময়টা আবার লিখে রাখলো এবং আমাকে ওপরে নিয়ে চলে গেল। আর আমার সাথে যে মেয়েটার ওটি হওয়ার কথা ছিল, ওর একটু প্রবলেম হওয়ার জন্য ওর সেদিনকে ওটি হলো না, মানে ওকে বললো যে তোর এখন ওটি হবে না, কারণ ওর বাচ্চাটা একটু অপুষ্ট ছিল, ভীষণই ছোট ছিল, তো সেই কারণে ওর সেদিনকে হলো না। তো আমার একারই ওটি হওয়ার কথা, আর তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি যে আমার যেদিনকে ওটি হয়েছিল সেদিন আমার একারই
ওটি হয়েছিল। তো তারপরে তো আমাদের বাড়ি থেকে সবাইকে জানানো হয়েছিল প্রথমে যে 3:30 মতন সময়ে আমার ওটি হবে, কিন্তু সেদিনকে যেহেতু আমার একারই ওটি হবে সেহেতু সেই সময়টা অনেক এগিয়ে গেল এবং বললো 1টার সময় ওটি হবে। তো সেই মতন আমাকে ওই 12টা থেকে মানে আমার প্রিপারেশন নেওয়া শুরু করে দিল। আমাকে চুল বেঁধে দিল, তারপরে হাতে চ্যানেল করলো। প্রথমে তো আমার ভীষণ ভয় লাগছিল এবং চ্যানেলের ব্যাপারটা আমি জানি, কারণ এর আগেও আমার একটু প্রবলেম হয়েছিল, তখন না আমাকে চ্যানেল করেছিল। তো চ্যানেল করলে কতটা লাগে কি না লাগে সেটা আমি জানি, আর লাগলেও কিছু করার নেই। তো যাই হোক, প্রথমে আমাকে চেঞ্জ করে দিল, ড্রেস পরিয়ে দিল, চুল বেঁধে দিল আর চ্যানেল করে স্যালাইন দিয়ে দিল। তখন আমি শুয়েছিলাম, আর আমার হাজব্যান্ড তো আগে চলে এসেছিলো, আমার মা বাবা বোন বোনাই আমার শ্বশুরবাড়ির লোক সবাই মিলে তখন চলে এসেছিলো। তো প্রথমত তো চ্যানেল চললো আর স্যালাইন চলছিল। সেই সময়েই 1:45 মতন বাজে, তখন আমাকে ওটি রুমে নিয়ে চলে গেল। এবং আমার তো মনে মনে অনেক রকমের ভাবনা চিন্তা হচ্ছিল, কিন্তু আমি যখন কনসেপ্ট করি তার অনেক আগে থেকে আমি মানে এর ধরনের ভিডিও ফোনে ইউটিউবে দেখি এবং অনেকের ওটি এক্সপিরিয়েন্স আমি শুনে না আমার মধ্যে থেকে ভয়গুলো একটু কেটেই গেছিলো। কারণ কি, মানে আমি ভেবে নিয়েছিলাম যে আমরা যখন কনসেপ্ট করেছি এখান থেকে পিছিয়ে আসার আমাদের কিন্তু আর কোনো জায়গা নেই। আমাদেরকে বাচ্চাটাকে মানে যেভাবেই হোক সুস্থভাবে জন্ম দিতেই হবে। তো সেই সুস্থভাবে জন্ম দেওয়ার প্রসেসটাই হচ্ছে ডক্টররা যেটা বলবে সেটাকে আমাদের মেনে চলতে হবে। তো সেই মতন আমি যা করেছে আমি কখনো আউ করিনি এবং খুব মানে চেয়েছি যে সব কিছু যেন একবারেই হয়ে যায়। ইঞ্জেকশনও যদি দেয় সেই ইঞ্জেকশনটা যেন একবারেই হয়ে যায়। আমি নড়াচড়া করি বা আউ করি তাতে ওরা বকবে এবং আমারই লাগবে, এটা আমি কখনোই চাইনি। তার জন্য আমি সব কিছু একবারেই আমি করে নিয়েছি। তো যাই হোক, আমাকে তো নিয়ে যাচ্ছিলো যখন ওটি রুমে, তখন আমার মা তো ভীষণ কান্না করছিল, বোন কান্না করছিল, ওরা খুব চিন্তা করছিল। কিন্তু আমি খুব শক্ত ছিলাম, আমি ভেবেছিলাম যে ওদের মুখের দিকে তাকাবো, কিন্তু আমি কোনোভাবে দুর্বল হয়ে পড়বো না, কারণ ওটির ভেতরে আমাকে একাই পৌঁছাতে হবে। দুর্বল হয়ে গেলে আমার কিন্তু মানে পরবর্তী স্টেপগুলোতে ভীষণ ভয় লাগবে। তো সেই কারণে আমি কিন্তু একদম মন খারাপ করিনি, ভেতর থেকে খুব শক্ত হয়েছিলাম। তো যাই, তো অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য আমাকে এরকম ঘাট ধরে তুলে দিল এবং পিঠে হচ্ছে গিয়ে করছিল একটা স্প্রিট টাইপের কিছু দিয়ে, ঠান্ডা একটা লাল ওষুধ টাইপের, কিন্তু ঠান্ডা ওটা দিয়ে এরকম মুছে দিল, একটা কাঁচি দিয়ে কাঁচির মাথায় তুলে দিয়ে ওটা দিয়ে মুছে দিল। আমি সেগুলো সব বুঝতে পারছি। মুছে দেওয়ার পরে আমাকে বললো যে একদম নড়বে না। কিন্তু আমি বললাম ঠিক আছে, এবং আমাদের সোজা পা দুটো সোজা রয়েছে, আর এরকমভাবে ঘাটটা একটু নামিয়ে মানে পিঠটা যাতে টান টান থাকে সেভাবে বললো, এরকমভাবে একটু ঝুঁকে বসতে। তো ঝুঁকে বসার পরে ওরা পিঠে যখন মানে অ্যানাস্থেসিয়াটা আমি অনেকের মুখে শুনেছি যে ভীষণ লাগে, খুব ব্যথা করে, অমুক তমুক অনেক কিছু, কিন্তু বিশ্বাস করো জানি না ওটা ডক্টরের হাতটা ভালো বলে নাকি সবার সাথে এটা হয়, মানুষ একটু বাড়িয়ে বলে আমি জানি না, কিন্তু আমার সাথে যেটা হয়েছে আমি সেটা বলছি। ইঞ্জেকশনের মানে মাথাটা হয়তো বা একটু পিঠে কোনোরকম ঢুকিয়েছি কি ঢোকায়নি, ওষুধটা পুশ করতে করতে আমার সাথে সাথে এই পজিশন থেকে পুরো বুকের এই পজিশন থেকে পুরোটা ঝিনঝিন করতে শুরু করে গেল। পা তো পুরো ভারী হয়ে গেল, পুরো নিচের পজিশনটা ঝিনঝিন করছে আর পুরো ভারী হয়ে গেল, কিন্তু সমস্ত কিছু ফিল করতে পারবে। এবার আমি ভাবছি যে মানে এটাই কি অবশ, নাকি ঝিনঝিন করছে এটাই কি অবশ, নাকি আরও কিছু হবে। তারপরে দেখছি আস্তে আস্তে আরও বেশি পাথরের মতো হয়ে যাচ্ছে পুরো নিচের পজিশনটা। তখন তো বুঝতে পারলাম যে আমার শরীরটা অবশ হয়ে গেছে অলরেডি। তারপরে হচ্ছে গিয়ে ওরা ওই পেটের উপর আর একটা ওই কাপড় টাইপের দিয়ে দিল, যেটা ওই পেটের জায়গাটা গোল করে কাটা থাকে, তো ওই জায়গাটা ওই জিনিসটা দিয়ে দিল। আবার আমাকে শুইয়ে দিল, শোয়ানোর পরে এই দুটো হাতকে এরকমভাবে আটকে দিল। মানে একটা হাতে হচ্ছে গিয়ে প্রেশারের জিনিস, প্রেশার যেটাতে মাপে সেইটা দিয়ে আটকানো ছিল, আর একটাকে এরকম লক করে দিয়েছিল কি একটা দিয়ে, যাই হোক। তারপর ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, কারণ যে ডক্টর আমাকে ওটি করবে, মানে আমার তো ওটি করার সমস্ত প্রসেসিং হয়ে গেল, এবার যে আমাকে ওটি করবে সেই ডক্টর নিচে এখনও মানে চেম্বারই করে যাচ্ছে, সে এখনও উপরে উঠছে না। এবার বাকি যে ডক্টর তারপরে সিস্টাররা ছিল তারা সবাই মানে ওই অ্যানাস্থেসিয়া ডক্টর সিস্টার তো তারা সবাই আলোচনা করছে যে এখনও ডক্টরবাবু আসছেন না, আজকে একটাই হচ্ছে ওটি রয়েছে, তাও দেরি করছে, এরকম ধরনের যখন আলোচনা করছে তখন আমার মধ্যে চিন্তা হচ্ছে যে আমার ওই অ্যানাস্থেসিয়া দেওয়ার মানে অবশ্যই ওই ব্যাপারটা কেটে যাবে না তো, মানে অবশটা যদি কেটে যায় শরীর থেকে, যদি অবশ্যই ব্যাপারটা চলে যায়, তাহলে যখন আমাকে সিজার করবে তখন তোমার প্রচুর লাগবে। এসব নিয়ে আমার ভেতরে একটা মানে চিন্তাভাবনা চলছে, কিন্তু আমার ধারণাই ছিল না যে অবশ্যই সময়টা মানে শরীরে অনেকক্ষণ থাকে, নিশ্চিন্ত অনেকক্ষণ থাকে, তাই এই নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, আমি শুয়ে থাকতে থাকতে আমাকে আরেকজন এসে সিস্টার এসে ক্যাথেটার পরিয়ে দিল। আমি কিন্তু সব ফিল করতে পারছি, আমার পা সরাচ্ছে নড়াচ্ছে সব কিছু, কিন্তু আমার কোনো রকম লাগছে না এবং কোনো কিছু হচ্ছে না, মানে কোনো অনুভূতি হচ্ছে না। আর যখন তারপর ডক্টর চলে আসলো, এরকম কথা বলতে বলতে ডক্টর চলে আসলো, এসে উনি হাত হ্যান্ড ওয়াশ করলো, স্যানিটাইজ করলো, ড্রেস সব কিছু পরে নিল এবং আমার চোখের উপর একটা পর্দা দিয়ে দিল। এবার আমি না এই পজিশনটা থেকে আমি দেখতে পাচ্ছি। তা আমি বললাম কি আমার কাপড়টাকে চোখ থেকে আর একটু নিচে নামিয়ে দেবেন, আমি সব দেখতে পাচ্ছি। তো ওখানে 3টে ডক্টর ছিল, একটা ডক্টর বললো কি তুমি ভেতর থেকে চোখটা বন্ধ করে রাখো,
তাহলেই তুমি সবটা দেখতে পারবে না, আমাদের কাপড় না সরালে তুমি চোখ বন্ধ রাখলে দেখতে পাবে না। তো ঠিক আছে, আমি চুপ করে গেলাম, আমি চোখ বন্ধ রাখছি, একটু চোখ খুলছি, আমি তো সমস্ত কিছু ফিল করছি ব্যাপারটা। তো ডক্টর আসলো, কয়েক মিনিটের মধ্যে সেটা স্যাট কিমি করে দিল, মানে হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে। মানে যেহেতু সমস্ত প্রসেসটা আগে থেকে রেডিই ছিল, উনি এসে জাস্ট কাটাকাটি করে বাচ্চাটাকে বের করে নিল। আর যখনই বাচ্চাটা মানে কাটছে, আমি কিন্তু সব ফিল করছি, মানে বুঝতে পারছি যে আমার গায়ে হাত দিচ্ছে কেউ, কেউ কাটছে, কি করছে না করছে, কিন্তু আমার কিন্তু কোনোরকম লাগছে না। আর যেহেতু চোখের উপর পর্দা দেওয়া আছে, আর যেহেতু আমি ভাবছি আমি যদি দেখি রক্ত যদি কিছু আমি দেখতে পাই, তাহলে তো আমি ভীষণ ঘাবড়ে যাবো, ভয় লাগবে, আমার প্রেশার টেশার বেড়ে যাবে, চিন্তাতে শ্বাসকষ্ট হতে পারে, এই ধরনের ভাবনা চিন্তার জন্য আমি চোখটার ভেতর থেকে সত্যিই বন্ধ রেখেছিলাম। কিন্তু আমি বুঝতে পারছি, আর ডক্টরদের সমস্ত কথা আমার কানে আসছে, ওনারা নিজেদের নিয়ে আলোচনা করছে। এবং ডক্টরের পরের দিনকে এক জায়গায় একটা গ্রামে হচ্ছে কি ওনার মানে সমাজসেবকমূলক কাজ ছিল, সেটা নিয়ে আলোচনা করছিল। তো সেইগুলো কিন্তু আমি শুয়ে সব শুনতে পাচ্ছিলাম। তো যাই হোক, যখন বাচ্চাটা বার করলো, মানে পেট থেকে যখন তুলছে, তখনই ও ভীষণভাবে চিল্লাচ্ছিল, কান্না করছিল। আমার বাড়ির লোকও মানে বাইরে থেকে সে আওয়াজটা শুনতে পেয়েছিল, পরে আমাকে ওরা গল্প করে বলছিল। যাই হোক, তো আমি তো আওয়াজ পেয়ে গেলাম শুনতে, এবং ওকে পরিষ্কার করে আমার পর্দাটা চোখের উপর থেকে সরিয়ে দিল, এবং আমার কাছে চোখের সামনে নিয়ে এসে বললো, দেখ তো তোর কী বেবি হয়েছে, তাই বললো। তো আমি তো দেখে বললাম যে আমার মেয়ে হয়েছে। তো তারপরে সেলাই টেলাই সমস্ত কিছু যাই হোক করা, যা প্রসিডিওর ওদের সব কিছু করে নিল, করে নিয়ে তারপরে আমাকে আবার বেড থেকে ওই টেচারে হচ্ছে গিয়ে শিফট করলো, দিয়ে আমাকে রুমে নিয়ে যাচ্ছিলো। সেসব ভিডিওগুলো তো আমি দেখিয়েছি, যখন আমি ওটি রুম থেকে বেরিয়ে আসছি সেই ভিডিও তো আমি আগে তোমাদের দেখিয়েছি আমার ডেলিভারি ব্লগে। তো সেইভাবে আমাকে রুমে নিয়ে গেলো, যে রুমে নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ওই টেচার থেকে আমাদের বেডে শিফট করে দিল। আর তারপরে যা হয় সেগুলো মাসিরা তো করেই দিল। এবং সেই সময়ে শরীরে না খুব কাঁপুনি হচ্ছিল, খুব মানে যে অনেকের ভিডিওতে দেখেছি, অনেকের মুখে গল্প শুনেছি প্রচণ্ড পরিমাণে কাঁপুনি হয়, খুব জল তেষ্টা পায়, কিন্তু আমার সাথে সেরকম কিছু হয়নি। তবে হ্যাঁ, হালকা পাতলা কাঁপুনি হচ্ছিল, যখন কম্বল চাপিয়ে দিল তখন কাঁপুনিটা একদম চলে গেল। আর হচ্ছে গিয়ে কথা বলতে ইচ্ছা করছিল খুব বাড়ির লোকের সাথে, কারণ আমার গলার ভয়েস যদি বাড়ির লোক শুনতে পায় তাহলে ওরা একটু নিশ্চিন্ত হবে, আমি যদি তাদের সাথে কথা বলি একটু তাহলে ওরা নিশ্চিন্ত হবে। কিন্তু যেহেতু গলা শুকানো একটা টেন্ডেন্সি থাকে, সেহেতু বারবার সবাই বলছিল কথা বলতে, না সিস্টাররা মাসিরা সবাই বলছিল কথা বলো না, এই সময় কিন্তু কথা বলাটা ঠিক নয়। কিন্তু তবুও আমি একটু আধটা কথা বলেছি, কারণ সেই সময় শরীরে একটা ভীষণ পরিমাণে জোর ছিল, মানে শরীরে জোর ছিল না কিন্তু মনে জোর ছিল আমার ভীষণভাবে। তো যাই হোক, বাড়ির লোকের সাথে কথা বলছিলাম। আর যেহেতু আমার সেদিনকে একাই ওটি হয়েছিল, সেহেতু ছোট্টদের যে বেডগুলো হয় সেই বেডে সোনাকে একাই রেখেছিল। আর বিকেলবেলায় যখন অন্যান্য বাড়ির মানুষেরা এসেছিলো, মানে অন্যান্য পেশেন্ট বাড়ির মানুষেরা এসেছিলো, তখন সবাই এসে এক কথা বলতে, তোমার মেয়ে পুরো তোমার মতন দেখতে হয়েছে, খুব কিউট হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর সোনা না মানে যখন জন্ম হয়েছে তখন ও এতটা কিউট হয়েছিল, পুরো পুতুলের মতন একটা হয়েছিল। তো আমি নেক্সট কোনো একটা ভিডিওতে বলে দেবো যে ওর বার্থ ওয়েট কত হয়েছিল, আরও প্রেগনেন্সি রিলেটেড আরও অনেক কিছু, যে মেয়ে হওয়ার কী কী সিমটম ছিল, এগুলো আমি সব অন্যান্য একটা ভিডিওতে বলে দেবো। চ্যানেলে আমাদের স্যালাইন চলছিল, সেই স্যালাইনটাই ক্রমাগত চলছিল, সেদিন তো আর কিছু খেতে দেবে না। তবে রাত্রিবেলা ওই 9টার দিকে দিয়েছিল, জল দিচ্ছিল। ওরা বারবার আমাদের জিজ্ঞাসা করছিল যে জল খাবি এরকম জিজ্ঞাসা করছিল। তো আমরা বলছিলাম হ্যাঁ জল খাবো। অনেকে বলে যে যেদিন ওটি হয় সেদিন জল দেয় না, অমুক তমুক কিছু, কিন্তু কিছু না, জল দেয়, জল খেয়েছিলাম। আর হচ্ছে গিয়ে তো সেদিন তো রাতটা চলে গেল ওইভাবে হাতে স্যালাইন নিয়ে, আর বারবার জল দিচ্ছিলো সেভাবে। আর তার মধ্যে বাচ্চাকে বারবার দেখাচ্ছিল, ওটা একটা আলাদাই মানে আনন্দের জিনিস। ব্যথা বেদনা তো সব এমনি কমে গেছে বাচ্চাকে দেখে, আর যেটুকুনি ব্যথা ছিল সেটুকুনি তো আস্তে আস্তে সময়ের সাথে চলে যাবে। তো পরের দিনকে চ্যানেলটা হাত থেকে খুলে দিল, ক্যাথিটাল খুলে দিল। আর হচ্ছে গিয়ে আমার ভীষণভাবে খিদে পাচ্ছিল পরের দিনকে, ঠিক আছে। এসব খুলে দেওয়ার পরে আমাদেরকে একটু হাঁটালো, বেড থেকে নামিয়ে মানে উঠে বসালো। বসতে ভীষণভাবে কষ্ট হচ্ছিলো সামনের দিকে ঝুঁকে, কিন্তু যদি হাতটা ভাই পিছন দিকে ব্যালেন্স করে একটু বসা হয় পিছন দিকে হেলান দিয়ে, তাহলে কিন্তু একটু ব্যথাটা কম হচ্ছিলো। এবার কাঁচা গা কেটে দিয়ে সেখানে সেলাই করা, সেটা তো ব্যথা তো অবশ্যই হবে। কিন্তু তোমাদের যারা খুব শীঘ্রই মা হচ্ছ এবং মানে খুব কাছাকাছি তোমাদের ওটির ডেট রয়েছে, তোমরা আমার কথা বিশ্বাস করো, এতটুকুনি ভয় পেও না। ভয় পেলে যেটা হবে তোমারই খারাপ হবে, কারণ তোমার প্রেশার বেড়ে যাবে। প্রেশার বাড়লে কিন্তু ভীষণ পরিমাণে বাচ্চার সমস্যা হয়। প্রেশার, সুগার সমস্ত কিছু নর্মাল থাকা যে একটা পেশেন্টের জন্য কত ভালো, সেটা মানে নিজেকেই বুঝতে হবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে ডক্টররা যা বলবে সেগুলো করবে। আর যাই হোক, পরের দিনকে তো হাঁটালো, আর আমার ভীষণ পরিমাণে খিদে পাচ্ছিল। কিন্তু ওটির পরের দিনকেও কিন্তু কোনোরকমভাবে খাবার দেয় না, খাবার দেয় সে রাত্রিবেলায় সিদ্ধ ভাত, মানে গলা ভাত যেটাকে বলে, ফ্যান ভাত আলু সেদ্ধ দিয়ে ওইটা দেয়। কিন্তু আমার 11টার দিক থেকে প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো আমার যে মাসি ছিল সেই মাসিকে আমি বললাম যে মাসি আমার না খুব খিদে পাচ্ছে, ওটির পরে তো খিদে পায়, আমার খিদে পাচ্ছে না বললাম। তো মাসি বললো আজকে তো তোদের ভাত দেওয়ার নিয়ম নেই, ভাত দেবে একদম রাত্রিবেলায়, সিদ্ধ ভাত, গলা ভাত।
তো আমি একবার ডক্টরকে বলে দেখি যদি তোকে আজ খেতে দেয়, তাই বললো। আর ঠিক আছে বলে দেখো। তো মাসি ওই মাসি ডক্টরের সাথে আর সিস্টারদের সাথে কথা বলেছিল ওখানকার। তো ওনারা বলেছিল ঠিক আছে ভাত দেওয়া যেতে পারে, কিন্তু গলা ভাত, রাত্রেবেলা ভাতের মতনই এরকম সিদ্ধ ভাত দিতে হবে অল্প করে। তো মাসি আমাকে ওই দুপুরবেলাতে আলু সিদ্ধ দিয়ে এরকম এতটুকুনি মতন সিদ্ধ ভাত এনে দিয়েছিল। সেই ভাতটা খেতে যে কী শান্তি আর কী তৃপ্তি কী বলবো, এত পরিমাণে খিদে পেয়েছিল, ওই ভাতটা পেয়ে খুব ভালো লাগছিলো। তো এই ছিল আমার জীবনের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স উটির, কিন্তু এটা একটা মেয়ের জীবনে অনেক বড় একটা ঘটনা এবং খুব আনন্দের একটা ঘটনা। তো তোমরা কেউ চিন্তা করো না। আর আমার ঘটনাটা শুনে যদি কারোর কোনো রকম ভালো লাগে, উপকার হয়, তাহলে পরে তো আমারও ভীষণ ভালো লাগবে। আর হচ্ছে তোমরা মনে খুব জোর রেখো, আর তোমাদের সাথে যেটা হবে সেটা খুব ভালোই হবে, এটা মনে রেখো। কারণ তোমরা চিন্তা করলে তোমাদের সাথে খারাপ হবে, চিন্তা করলে নিজের শরীরের মধ্যে নানান ধরনের সমস্যা হবে, আর সেই প্রবলেমগুলো মানে সলভ করার জন্য আরও বেশি ব্যাপারটাই ক্রিটিক্যাল হয়ে যায়। তার জন্য নিজেকে ভীষণভাবে চিন্তামুক্ত রেখো। আর তোমার ফ্যামিলি, তুমি যদি চিন্তামুক্ত থাকো তাহলে তোমাকে দেখে তোমার ফ্যামিলিরা অনেকটা নিশ্চিন্ত থাকে, তাই না? তো সেই কারণে একটু চিন্তামুক্ত থেকো। তো তারপরে তো এইভাবে 5-6 দিন কেটে গেল সোনাকে নিয়ে, আর নিজেদেরও আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। আর আমি যেদিনকে ডিসচার্জ হয় সেদিনকে তো তোমাদের আমি দেখিয়েছি। আমার যেদিন ডিসচার্জের দিনকে অনেকে দেখি নাইটি পরে খুব একটা রুগ্ন ভাব নিয়ে আসে, ওগুলো আমার কোনো দিনই পছন্দ হয় না। তো আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে আমি কুর্তি পরে বাড়ি থেকে যাচ্ছি এবং আমি কুর্তি পরে বাড়িতে আসবো, ওই নাইটি পরে আসা একদম আমার পছন্দ হয় না। কারণ আমি খবর আনতে, তো আমি আসার সময় কেন ওইরকম দুঃখী মন নিয়ে আসবো, তাই না? আর হচ্ছে গিয়ে যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে তাহলে ওটি হওয়ার 5-6 দিন পরে আরামসে আসা যায়। কোনো রকম মানে শরীরের সেরকম প্রবলেমই থাকে না যার জন্য খুব অসুস্থ ফিল করতে হবে, একদমই না। তো তোমরাও দেখবে যে হচ্ছে কি 2-1 দিনের মধ্যে মানে অনেকটা রিকভার করা যায়। ব্যথা তো থাকবে, ওরা বারবার ড্রেসিং করে দেয়, পারবে। তো এই ছিল আমার জীবনের ওটি এক্সপিরিয়েন্স। তো তোমরা কেউ ভয় পেও না, তোমাদের সাথে খুব ভালো কিছু হবে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে, ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও, যাতে তোমাদের যারা বাড়ির ফ্যামিলি মেম্বাররা রিসেন্টলি আছে, যারা মা হতে চলেছে, তারা যেন এই ভিডিওটা থেকে একটু টেনশন মুক্ত